যেহেতু প্রশাসক হিসেবে দায়িত্ব পেয়েছেন, দলের অনেকেই ১৭ বছর নির্যাতিত হয়েছে, অনেক সময় অনেক আবদার নিয়ে আসে। এ সামাজিক চাপ এবং রাজনৈতিক যে চাপ রয়েছে, সেটিকে মোকাবেলা করে সামনে পথ চলার যে বিষয়টি, সেটিকে কিভাবে ওভারকাম করবেন বলে আপনি যদি একটু জানতে চাই? যেহেতু আমাদের দল সরকার পরিচালনা করছে, সেহেতু আম সরকারের যেহেতু সদিচ্ছাও রয়েছে এলাকার উন্নয়ন করার, সেজন্য যেগুলো মানুষের গুরুত্বপূর্ণ নিড রয়েছে, প্রয়োজন রয়েছে, চাহিদা রয়েছে, সেগুলো আমরা একে, একে পর্যালোচনা করে, সর্টিং করে আমরা অবশ্যই সেই চাহিদাগুলো আমরা পূরণের চেষ্টা করছি। কাজেই জনগণও আম অপেক্ষাকৃত আ ধৈর্যের মধ্যেই থাকবে এবং আমাদেরকে সুযোগ দিবে কাজ করার এবং দিচ্ছে আমি মনে করি। আ আমি তো প্রায় ১ মাস হলো এ দায়িত্বে এসেছি। ১ মাসের মধ্যে নারায়ণগঞ্জের সকল প্রান্ত থেকে লোকজন বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে আসছে। আমি তাদের সঙ্গে খোলামেলা আলোচনা করছি। আমার এই চেয়ারের ক্ষমতা, দায়িত্ব, আওতা, পরিধি সবকিছু তারা জেনে যাচ্ছে এবং তাদেরকে বলছি যে, এই করার সুযোগ রয়েছে। আপনারা আসেন। আপনাদের যে ধরনের সেবা নিতে চান, আপনারা আমার এই ক্ষেত্রগুলো রয়েছে। এই ক্ষেত্রগুলোতে আপনারা সেবা গ্রহণ সেবা প্রার্থী হিসাবে আপনারা যোগাযোগ করবেন। আমি তাদেরকে জনগণকে দাওয়াত দিচ্ছি এবং তাদের প্রত্যাশা পূরণে আমি কাজ করছি। কাজেই আমি মনে করি জনগণের সাথে যেহেতু দীর্ঘ আন্দোলন সংগ্রামের মধ্যে দিয়ে একটা নিবিড় সম্পর্ক তৈরি হয়েছে, তো জনগণ আমার সীমাবদ্ধতার কথাও বুঝবে, আর জনগণের প্রয়োজনের কথাও আমি বুঝবো। কাজেই পারস্পরিক আম আত্মীয়তার মধ্যে দিয়েই সকল সমস্যার সমাধান হবে। এটি আমার জন্য খুব বড় চ্যালেঞ্জ হবে না। কারণ মানুষের সঙ্গে মিশে এখানে বসেছি। আর জনগণের অভিযোগ, অনুযোগ এগুলো শোনার জন্য নতুন কোনো সিস্টেম চালু করার হ্যাঁ, এগুলো উদ্যোগ নিবেন কিনা বা এগুলো রয়েছে কিনা? হ্যাঁ, এগুলো তো অবশ্যই এগুলোর জন্য আমাদের বিভিন্ন উইংস থাকবে। আমাদের পলিটিক্যাল যেমন আমার এখানে আমি দায়িত্ব পালন শেষে আমি আবার আমার রাজনৈতিক অফিসে গিয়ে এখন বসবো। সুতরাং সেখানেও তারা আসে। সেখানেও তারা এসে তাদের সুবিধা-অসুবিধার কথাগুলো আ বলছে। আ এবং আমি সেগুলো নোট করছি। অফিসে এসে পরের দিন আবার সেগুলো নিয়ে আমি কাজ করছি। এছাড়াও জনগণের সেবার জন্য প্রয়োজনে আমি ভাবছি যে কোনো হটলাইন আ আমার সেবার আওতায়। আমি তো ফায়ার সার্ভিস নই বা ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্ট নই। তারপরেও আমার যে এই অফিসের আম যে সকল সেবামূলক কর্মকাণ্ড রয়েছে, সেগুলোকে আরো বেশি জনমুখী করার জন্য আ যদি কোনো হটলাইন আ সিস্টেম বা কোনো অ্যাপস আ তৈরি করা যায়, সেগুলো আমি করার চিন্তাভাবনা করছি অ্যাপসের মাধ্যমে। তরুণদের জন্য কি উদ্যোগ থাকবে আপনার প্রশাসন থেকে? সেটি যদি একটু জানতে চাই ভেরি, তরুণদের। ভেরি গুড কোয়েশ্চেন। আ তরুণদের জন্য আমাদের কিছু ট্রেনিং প্রোগ্রাম থাকবে এবং যারা আম আত্মকর্মসংস্থান করতে চায়, তাদের জন্য কিছু ট্রেনিং প্রোগ্রাম থাকবে। সেগুলো হলো যে আমাদের এখানে আমরা ড্রাইভিং আম ট্রেনিং করাবো এবং নারীদের জন্য সেলাই মেশিন প্রশিক্ষণ, আ তারপরে কর্মসংস্থার জন্য আরো কিছু প্রোগ্রাম আমাদের রয়েছে। জেলা পরিষদেরই নিজস্ব প্রোগ্রাম রয়েছে সেগুলো। যেমন আমরা গতকাল মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দিলাম। এটিও কিন্তু একটা আমাদের প্রোগ্রামেরই অংশ। যে সামাজিক কর্মসূচির অংশ হিসেবে এটা আমরা করেছি। তারপরে একেবারে দরিদ্র বা হতদরিদ্র বেকার যুবকদের জন্য আমরা নানান রকমের সাহায্য আমরা করব। অসুস্থ, নিঃস্ব এবং অসহায় মানুষের জন্য স্বাস্থ্য সেবা নিশ্চিত করা বা তাদেরকে সহযোগিতা করার জন্য আমাদের একটি সাহায্য ফান্ডও রয়েছে। এভাবে প্রত্যেকটা সেক্টরে মানুষের জন্য করার মতো কিছু সহযোগিতামূলক ফান্ড আমাদের রয়েছে বা কর্মসূচি আমাদের রয়েছে। এই জেলার জন্য স্বপ্নের প্রকল্প কি আপনার কাছে? এই এই জেলার মধ্যে আমাদের আমি প্রথমত যেটা বলি আমাদের একেবারে শহরের প্রাণকেন্দ্রে আমাদের একটি শিল্প সাহিত্য কেন্দ্র হিসেবে যে প্রতিষ্ঠানটি ছিল সেটা হলো জিয়া
হল, যেটাকে ঘিরে নারায়ণগঞ্জের শিল্প সাহিত্য চর্চা এক সময় পরিচালিত হতো। সেই গত ফ্যাসিস্ট সরকারের সময় সেই হলটিকে অকার্যকর করে ভেঙে টেঙে বন্ধ করে রেখে নারায়ণগঞ্জকে শিল্প সাহিত্য চর্চা থেকে দূরে রাখা হয়েছে। এখানে নাট্য সপ্তাহ হতো, নাট্য চর্চা হতো, এখানে শিল্প কলা, এখানে শিল্প চর্চা হতো, এখানে সাংস্কৃতিক চর্চা হতো। এগুলোকে বন্ধ করে রাখা হয়েছিল গত এই 17 বছর। এখন আমার একটা স্বপ্ন থাকবে যে নারায়ণগঞ্জে এই হলটি আবার পুনরায় মেরামত করে বা নির্মাণ করে এখানে নারায়ণগঞ্জে যে ঐতিহ্যবাহী নারায়ণগঞ্জ শিল্প সাহিত্যের সংস্কৃতির দিকে এগিয়ে থাকা নারায়ণগঞ্জ, এটাকে আবার নতুন করে জাগ্রত করা। এবং অলরেডি আমরা এই বিষয়ে বিভিন্ন স্টেক হোল্ডার যারা নাট্যশিল্পী, সঙ্গীত শিল্পী বা বিভিন্ন পর্যায়ের বুদ্ধিজীবী, তাদের সঙ্গে আমরা কথাবার্তা বলা শুরু করেছি। যেহেতু এখানে বন্দর রয়েছে, নদী দূষণের বিষয় রয়েছে, কলকারখানা রয়েছে, এই বিষয়গুলোকে কমিয়ে আনার জন্য বা এইগুলো থেকে মুক্তির জন্য কোনো পদক্ষেপ কি আপনারা হাতে নিয়েছেন কিনা, বা এগুলোর জন্য কোন কোন পদক্ষেপ হাতে নিলে আপনি মনে করছেন যে এগুলো থেকে শব্দ দূষণ, নদী দূষণ, বায়ু দূষণ এগুলো থেকে উত্তরণ হবে, এই উত্তরণের পথে যাবে নারায়ণগঞ্জবাসী? হ্যাঁ, এটি অনেক পরিকল্পনা বা বড় পরিকল্পনার অংশ। যে এটি আমার জেলা পরিষদের মাধ্যমে হয়তো এর এতটা অ্যাবিলিটি জেলা পরিষদের নেই। কিন্তু যেহেতু আমি জেলা বিএনপির কনভেনর, সেই হিসাবে আমি সরকারের উচ্চ পর্যায়ে আমাদের যে নদী শীতলক্ষ্যা, আমাদের প্রাণ নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা এবং নারায়ণগঞ্জের মধ্য দিয়ে অনেকগুলো নদী প্রবাহিত হয়েছে, শীতলক্ষ্যা, মেঘনা, ধলেশ্বরী, বালু নদী, এরকম অসংখ্য নদী আমাদের এই শীতলক্ষ্যার মধ্যে দিয়েই প্রবাহিত হয়েছে, ব্রহ্মপুত্র। তো এই নদীগুলোর বেশিরভাগ নদী কিন্তু দূষিত হয়ে গেছে পানি। দূষণের হাত থেকে রক্ষার জন্য এজন্য শিল্প কলকারখানাই দায়ী বেশিরভাগ অর্থে। তো এইগুলোকে আমরা রক্ষার জন্য সরকারের কাছে আমাদের কিছু প্রস্তাবনাও থাকবে। এবং এই যে বায়োডাইভার্সিটি যে নষ্ট হয়ে যাচ্ছে, জীববৈচিত্র্য যে ধ্বংস হয়ে যাচ্ছে নদী দূষণের ফলে, আমাদের এলাকায় সিদ্ধিরগঞ্জে অনেক জেলে পরিবার ছিল, তারা কিন্তু আজকে মাছ ধরতে পারছে না এবং তারা বেকার হয়ে যাচ্ছে। এরকম অসংখ্য পরিবার, 400-500 পরিবার আছে যারা জেলে, তারা কিন্তু মাছ ধরতে পারছে না। অথচ তারা কিন্তু তাদের পেশাই হলো জেলে, বংশ পরম্পরায় তারা জেলে। এরপরে আগে এখানে একসময় মসলিন হতো, পরবর্তীতে সেটা জামদানি হতো। এই জামদানি শিল্পটা কিন্তু শীতলক্ষ্যার নদীর পার ঘেঁষেই গড়ে উঠেছিল। কারণ জামদানির শাড়ির বা মসলিন শাড়ির জন্য যে আবহাওয়া থাকা প্রয়োজন, সেই আবহাওয়া একমাত্র শীতলক্ষ্যার পাড়েই ছিল এক সময়। এখন সেই নদী দূষণের ফলে সেই আবহাওয়া না থাকাতে আমাদের ঐতিহ্যবাহী জামদানি, যেটা একসময় মসলিন ছিল, মসলিনের কথা না হয় বাদই দিলাম, পরবর্তীতে সেটা জামদানি আকারে ঐতিহ্য ধরে রেখেছিল, কিন্তু সেই জামদানিও এখন বিলুপ্তির পথে। অর্থাৎ এই নদী দূষণের ফলেই কিন্তু এর প্রভাব। এই জামদানি শিল্পের সঙ্গেও আমাদের কয়েকশো পরিবার জড়িত ছিল, তারাও কিন্তু আস্তে আস্তে বেকার হয়ে যাচ্ছে, অন্য পেশায় চলে যাচ্ছে। এভাবে কিন্তু আমাদের বিভিন্ন রকমের যে সম্প্রদায়গুলো, জেলে সম্প্রদায়, তাঁতি সম্প্রদায়, কুমার, এরা কিন্তু আস্তে আস্তে কিন্তু তারা অন্য পেশায় চলে যাচ্ছে, কিংবা আমাদের যে ঐতিহ্যগুলো ধ্বংস হয়ে যাচ্ছে। সুতরাং নদীকে দূষণের হাত থেকে রক্ষা করতে হবে। এটা আমরা নারায়ণগঞ্জবাসী দীর্ঘদিন যাবৎ এই কথাগুলো বলে আসছি। এখন যেহেতু আমরা আমাদের সরকারের কাছেও বলবো যে যারা শিল্প কলকারখানার মালিক, তারা যেন যথাযথ প্রক্রিয়ার মধ্যে দিয়ে তাদের এই যে বজ্র পানিটা নদীতে ফেলে, এটা আমাদের একটা দাবি রয়েছে। নারায়ণগঞ্জের চলমান উন্নয়ন যে প্রকল্পগুলো রয়েছে এগুলোর অগ্রগতি সম্পর্কে যদি একটু জানতে চাই। অনেক প্রকল্প আছে যে অহেতুক, হয়তো বা এরকম, যেটা আমরা শুনেছি এটা উপকারের চেয়ে ক্ষতিই বেশি হবে, এই ধরনের প্রকল্প শুনেছি নারায়ণগঞ্জে নেওয়া হয়েছে। এই বিষয়গুলো নিয়ে যদি একটু জানতে চাই আপনার কাছে। নারায়ণগঞ্জে যেমন আমাদের জেলা পরিষদে আমি দায়িত্ব নেওয়ার পরে
আমরা প্রকল্পগুলো অ্যানালাইসিস করেছি আমাদের পরিষদের মাসিক মিটিংয়ে, এবং দু একটা প্রকল্প আমি মনে করেছি যে এই মুহূর্তে এটা না হলেও চলবে, এরকম প্রকল্প আমরা আইডেন্টিফাই করেছি। সেগুলো আমি হয়তো পরবর্তীতে অন্য প্রকল্পে ট্রান্সফার করতে চেষ্টা করব। কিন্তু এছাড়া আমার জেলা পরিষদের বাইরে সিটি কর্পোরেশন রয়েছে বা অন্যান্য উন্নয়ন যে সরকারের যে প্রতিষ্ঠানগুলো রয়েছে, এলজিডি রয়েছে, পানি উন্নয়ন বোর্ড রয়েছে, বা গণপূর্ত রয়েছে, এরা এদের প্রকল্পগুলো নিয়ে হয়তো কাজ করবে যাতে জনগণের উপকার বেশি হয়। যানজট নিরসনে নারায়ণগঞ্জে এটি যানজটের শহর, বিশেষ করে অটোরিকশা, এইটি থেকে মুক্তির জন্য কোনো বিশেষ পরিকল্পনা কি গ্রহণ করার ইচ্ছা আছে কিনা বা নিবেন কিনা, সেটি যদি একটু জানতে চাই। হ্যাঁ, সত্যি ঠিকই বলেছেন যে নারায়ণগঞ্জে এই যে মানে অটোরিকশার কারণে নারায়ণগঞ্জ শহরে বিশেষ করে একটা ভয়াবহ যানজট সৃষ্টি হয়। তো সেটির বিষয়ে সিটি কর্পোরেশন, জেলা প্রশাসন এবং আমরা রাজনৈতিক ব্যক্তিবর্গ, আমরা কিন্তু দফায় দফায় কয়েকটি সভায় মিলিত হয়েছি, এবং এগুলোর ব্যাপারে নারায়ণগঞ্জের যারা সুধীজন রয়েছেন সবাই একমত আমরা এই যানজট নিরসনে কাজ করা, এবং যানজটের পাশাপাশি নারায়ণগঞ্জের প্রধান সড়ক, সেই সড়কের বেশি অংশ জুড়ে থাকা যে হকারদের দৌরাত্ম্য সেটিকে কমানোর জন্য সিটি কর্পোরেশন সহ আমরা জেলা প্রশাসন বা জেলা পরিষদ থেকে আমরা সকলে কিন্তু একটা উদ্যোগ গ্রহণ করেছি। তো আমি মনে করি যে এই উদ্যোগ সফল হবে, এবং যেহেতু জনগণের একটা সেন্সাস তৈরি হয়েছে, সকলে একটি বিষয়ে ঐক্যমত্য হয়েছে, আমরা ধাপে ধাপে হয়তো এর উন্নতি আমরা ঘটাতে পারবো। আপনি যেহেতু হকারের কথা বলছেন, আমি হকারদের বিষয়ে যদি একটু বলি আপনাকে। আপনি হয়তো সকালবেলা হকার উচ্ছেদ করছেন, বিকেলবেলা ঠিকই আবার তারা ওই জায়গাটি বসছে। এটির জন্য আপনাদের বিশেষ করে কোনো পরিকল্পনা আছে কিনা যেন তারা আর এই রাস্তায় বসতে না পারে? বিশেষ করে ফুটপাতটা দখলে থাকে। যারা হাঁটা চলা করে তারা আসলে স্বাভাবিকভাবে হাঁটতে পারে না। আরেকটি বিষয় রয়েছে এটার সাথে জড়িত। যারা ১৫ থেকে ২০ লক্ষ টাকা বা কেউ ৫০ লক্ষ টাকা অ্যাডভান্স দিয়ে দোকানে মালামাল তুলে বসে আছে, দোকান ভাড়া দিচ্ছে, স্টাফ চালাচ্ছে, তারা কিন্তু এই হকারদের কারণেই ক্ষতিগ্রস্ত হচ্ছে। এটা অনেক দিনের একটা অভিযোগ। কিন্তু সেই জায়গাটি আপনারা কি কাজ করতে পারবেন বলে মনে হয়? এটি আসলেই একটু কঠিন, কারণ তাদেরও তো জীবন জীবিকার কথা আমাদের ভাবতে হয়। হকাররাও এভাবে তারা জীবন জীবিকা চালাচ্ছে, এবং যারা অটো রিকশার কথা বললেন তাদেরও আম হুট করে সব বন্ধ করে দিয়ে তো আর একটা রাষ্ট্র চলতে পারে না। তবে এটাকে প্রায়োরিটি ভিত্তিক, যেহেতু জনগণের দাবি রয়েছে ফুটপাত হকার মুক্ত রাখা এবং অটোরিকশা কমিয়ে আনা, আসলে এটি একটি নিয়মের মধ্যে নিয়ে আসতে হবে। হকারদেরকেও একটা নিয়মের মধ্যে আনতে হবে। আর অটোরিকশাও নিয়ন্ত্রিত আম আ ভাবে তাদেরকে অনুমতি দিয়ে শহরটাকে একেবারে যানজট মুক্ত কিভাবে রাখা যায় সেটার চেষ্টা করতে হবে। এটা একটা সমন্বিত কাজ। এখানে হকারদেরও এগিয়ে আসতে হবে। এই এই উদ্দেশ্য বাস্তবায়নে হকারদেরকেও এগিয়ে আসতে হবে। হকাররা আমাদের প্রতিপক্ষ না। তারা আমাদের বিরোধী দল না যে তাদেরকে আমরা দমন করব। আসলে এটা মানুষের স্বাচ্ছন্দ্য চলাফেরা। তারাই কেন আ মানুষের তোপের মুখে থাকবে যে হকারদের কারণে আমরা অস্বস্তিতে আছি। এটাও তাদের জন্য একটা নেগেটিভ মেসেজ। সুতরাং তাদেরকেও আমাদের একটা পার্ট হিসেবে নিয়ে নিতে হবে। আলোচনার টেবিলে তাদেরকে নিয়ে আলোচনার টেবিলে নিয়েই এই সমস্যার সমাধান করতে হবে। এটাই আমার প্রস্তাবনা আরকি। আ নিম্ন আয়ের যে মানুষগুলো রয়েছে, তাদের জন্য জেলা প্রশাসকের পক্ষ থেকে বিশেষ কোনো পরিকল্পনা আছে কি? হ্যাঁ, নিম্ন আয়ের মানুষের জন্য আমাদের যেমন শিক্ষা খাতে আমরা তাদের ছেলে-মেয়েদের জন্য আমরা সাহায্য দিয়ে থাকি। স্কুল কলেজগুলোতে আমরা শিক্ষা উপকরণ দিয়ে থাকি। আমরা একেবারে দরিদ্র মেধাবীদের জন্য আ ল্যাপটপের ব্যবস্থাও করে থাকি। যারা একেবারেই নিম্ন আয়ের মানুষ বা একেবারে যাদের কাজ নেই,
তাদেরকে আমরা অটোরিকশা বা ভ্যান গাড়ি প্রদানের মাধ্যমেও আমরা কর্মসংস্থানে তাদেরকে, এছাড়া তো ট্রেনিং প্রোগ্রামগুলোর কথা বললামই। আনস্কিলড ইয়াং জেনারেশনকে আমরা যদি স্কিল করে দিতে পারি ড্রাইভিং শিখে, তাহলে তারা দেশে বিদেশে গিয়েও কিন্তু তারা চাকরি করতে পারবে বা জীবন নির্বাহ করতে পারবে। আমরা সেগুলো করার উদ্যোগ গ্রহণ করছি। নারায়ণগঞ্জ নিয়ে আপনার ব্যক্তিগত ভিশন কি? নারায়ণগঞ্জকে মাদকমুক্ত করা, নারায়ণগঞ্জকে, এই যে নারায়ণগঞ্জের বিরুদ্ধে যে অপপ্রচার, সন্ত্রাসীর জনপদ, এই থেকে নারায়ণগঞ্জকে একটি শান্তির জনপদে রূপান্তরিত করা, অবহেলিত নারায়ণগঞ্জ, যেখানে শিক্ষা দীক্ষায় পিছিয়ে পড়া নারায়ণগঞ্জ। একসময় নারায়ণগঞ্জ, আপনারা দেখেছেন যে বাংলাদেশের সবচেয়ে বড় বড় ফুটবল প্লেয়ার সৃষ্টি হতো নারায়ণগঞ্জ থেকে। এই যে চুন্নু, এমিলি, মুন্না, এরা কিন্তু সবাই নারায়ণগঞ্জের। বাংলাদেশের সবচেয়ে বড় বড় প্লেয়ার ছিল নারায়ণগঞ্জের। আবার সেই জায়গায় আবার নিয়ে আসা, এগুলো হলো আমার ভীষণ, আমি মনে করি। আপনার একটি প্রতিশ্রুতি যদি একটু জানতে চাই, যে আপনি অবশ্যই পূরণ করতে চান, যে কোনো একটি প্রতিশ্রুতি যেটা অবশ্যই পূরণ করতে চান। জেলা পরিষদের প্রশাসক হওয়ার পরে আমি প্রথমত যে বক্তব্যটি দিয়েছিলাম, যে আমিও জানতাম না, জেলা প্রশাসক হওয়ার আগে, এই জেলা পরিষদের প্রশাসক হওয়ার আগে আমি নিজেও জানতাম না যে জেলা পরিষদের কি কাজ, এবং জেলা পরিষদ সম্পর্কে সাধারণ মানুষ কিছুই জানতো না। জেলা পরিষদের আওতা, পরিধি, এর ক্ষমতা, দায়িত্ব, এগুলো সম্পর্কে মানুষ জানতো না। আর আমার যেটা প্রতিশ্রুতি মানুষকে আমি দিয়েছিলাম, সেটি হলো যে এই জেলা পরিষদকে আমি জনগণের দোরগোড়ায় নিয়ে যাব। অর্থাৎ জেলা পরিষদের নানামুখী সেবা কার্যক্রম রয়েছে এবং প্রত্যেক মানুষের জন্য এর সেবা দেওয়ার সুযোগ রয়েছে। এটি সাধারণ মানুষ জানে না। তো আমি আশা করছি যে জেলা পরিষদকে আমি প্রত্যেক মানুষের দোরগোড়ায় পৌঁছে দিব। এবং ইতিমধ্যে আপনারা তো লক্ষ্য করছেন যে প্রতিদিন শত শত মানুষ জেলা পরিষদে আসছে এবং জানতে আসছে তার জন্য কি করণীয় আছে আমার। আমিও সবাইকে বলছি যে আপনারা সবাই জেলা পরিষদে আসবেন এবং আপনাদের সুযোগ সুবিধা অসুবিধার কথাগুলো জেলা পরিষদকে জানাবেন, এবং জেলা পরিষদ আপনার পাশে রয়েছে। আরেকটি বিষয় যদি একটু জানতে চাই, যে রাজনৈতিক প্রেক্ষাপট, অনেকে বলছে দীর্ঘ 17 বছর আন্দোলন সংগ্রামে ছিলাম, সেই অনুযায়ী আমাকে আমার যোগ্য স্থানে দেওয়া হয়নি। সেই ধরনের কোনো আক্ষেপ রয়েছে কিনা সেটি যদি একটু জানতে চাই। আক্ষেপ নাই, অভিযোগ নাই, প্রত্যাশা আছে। যদি আমি ভালো কাজ করতে পারি, আমি আরো বড় পরিসরে আমার যোগ্যতা, আমার শ্রম, মেধা আমি দিয়ে মানুষের উপকার করতে চাই। সেজন্য যদি আমাকে আরো উপরে কোনো চেয়ারে নিয়ে যাওয়া হয়, আমি অবশ্যই সেই সুযোগ হাতছাড়া করব না। সুতরাং এটা মানুষের প্রত্যাশা, অ্যাম্বিশন থাকতেই পারে। আমরা শুনেছি যে গুঞ্জন রয়েছে আপনি নাকি আগামীতে সিটি কর্পোরেশন নির্বাচন করতে পারেন এবং করার চিন্তা ভাবনা রয়েছে মেয়র হিসাবে। এটি নিয়ে যদি একটু জানতে না, চাই। আসলে এটি এখন আর আমার চিন্তা করার জায়গায় আমি নাই। যেহেতু আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আমাকে জেলা পরিষদের প্রশাসক হিসেবে উনি নিয়োগ দিয়েছেন, আমি এখন আর এই জায়গায় থেকে আমি আরেকটি প্রত্যাশার জায়গায় যেতে চাচ্ছি না। এটা সিদ্ধান্তটা উনি গ্রহণ করবেন, আমাকে উনি আবার কোথায় নিবেন, সুতরাং এই সিদ্ধান্ত ওনার উপরে থাকবে। তারেক রহমানের প্রায় ৪৫ দিন পার হয়ে গেল সরকার ক্ষমতা গ্রহণ করার পর। আপনি তো এই অঞ্চলের মানুষের সাথে আপনার বসবাস, উঠা বসা, তাকে নিয়ে মানুষের মধ্যে কেমন কথাবার্তা হয়, কি কোন ধরনের যে পরিবর্তনের যে বিষয়গুলো, সেটি যদি একটু জানতে চাই। এটি খুবই আসলে আমরা সবসময় দেখে আসছি অতীতে, যখনই যে চেয়ারে বসে, ক্ষমতার চেয়ারে বসে, তখনই তার জনপ্রিয়তা আস্তে আস্তে প্রশ্নবিদ্ধ হতে থাকে এবং জনপ্রিয়তা হ্রাস পেতে থাকে। কিন্তু আমাদের নেতা জনাব তারেক রহমান সাহেব প্রধানমন্ত্রী হওয়ার পরে এবং ওনার এই ডায়নামিক নেতৃত্বের কারণে ওনার জনপ্রিয়তা আরও অনেক গুণ বেড়ে গেছে। ওনার যে সাধারণ সাদাসিধা জীবনযাপন, স্বাভাবিকভাবে একটা মানুষের সঙ্গে মেশা, শিশুদের সঙ্গে কথা বলা, রাস্তার মানুষকে ডেকে এনে তার সঙ্গে কথা বলা,
এটি আমরা অতীতে কখনো দেখি নাই এরকম। এবং সময় ধরে উনি অফিসে যান, 9টার আগেই অফিসে চলে যান এবং সবাইকে পাঞ্চুয়াল হওয়ার শিক্ষা দেন। উনি হাত মুছে টিস্যুটা পকেটে রাখেন, এটি আমরা অতীতে দেখি নাই। ওনার টিস্যু নেওয়ার জন্য 10 জন ওনার সামনে এগিয়ে আসার কথা, যে দেন, কে কার কার হাতে টিস্যুটা নেবেন, কিন্তু উনি কাউকে ডাকেন না, উনি ওনার পকেটে রেখে দেন। এই যে কালচার আমাদেরকে উনি দিচ্ছেন, ওনার জনপ্রিয়তা অনেক গুণ বেড়ে গেছে এবং ওনার যে সদিচ্ছা রয়েছে এবং ওনার যে কমিটমেন্ট, উনি এই ৪৫ দিনের মধ্যে উনি ওনার ৩১ দফার মধ্যে যে কমিটমেন্টগুলি দিয়েছিলেন, ফ্যামিলি কার্ড, তারপরে স্বাস্থ্য কার্ড এবং কৃষকের হাতে কৃষকের কার্ড তুলে দিবেন, এই যে কমিটমেন্ট দেয়া এবং সেগুলো রক্ষা করা, এগুলো আমাদের মতো একটা অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া একটা দেশে এগুলো সবই তো সামাজিক সুরক্ষার জন্য কিন্তু এই প্রোগ্রামগুলো নেওয়া হয়েছে। সামাজিক সুরক্ষার জন্য অনেক বড় অঙ্কের বাজেট প্রয়োজন, কিন্তু এই বিধ্বস্ত একটা দেশ, গত 17 বছর দুর্নীতির কারণে একটি অর্থনৈতিকভাবে বিধ্বস্ত দেশ উনি উত্তরাধিকার সূত্রে পেয়েছেন। এই বিধ্বস্ত একটি বাংলাদেশে, অর্থনৈতিকভাবে বিধ্বস্ত একটি বাংলাদেশের দায়িত্ব নিয়ে তিনি সামাজিক সুরক্ষার জন্য যে এত দ্রুত এই কার্যক্রমগুলো তিনি গ্রহণ করতে পারবেন, এটি সবাইকে অবাক করেছে। তো সুতরাং আমি মনে করি ওনার জনপ্রিয়তা আরও বেড়ে যাচ্ছে এবং শেষ পর্যন্ত ওনার জনপ্রিয়তার সামনে আমার মনে হয় না আমরা কেউ আর কাছাকাছিও যেতে পারবো কোনোদিন। আর তারেক রহমানের কোন কাজটি আপনাকে অনুপ্রেরণা দেয়, যদি একটু জানতে চাই? ওনার প্রতিটা সিদ্ধান্তই তো ডায়নামিক। উনি এই যে যাদেরকে এমপি করেছেন, যাদেরকে মন্ত্রী করেছেন এবং যাদেরকে জেলা পরিষদের প্রশাসক বানিয়েছেন কিংবা সিটি কর্পোরেশন, এগুলো কিন্তু অনেক বড় কঠিন সিদ্ধান্তের বিষয়। কাজেই ওনার প্রত্যেকটা সিদ্ধান্তই আমি দেখছি যে খুবই ডায়নামিক হচ্ছে, গ্রহণযোগ্য হচ্ছে এবং যেগুলো দেশের স্বার্থে, মানুষের স্বার্থে তিনি নিচ্ছেন। এখানে নানানজন নানান কথা বললেও আমরা কিন্তু ওনার সিদ্ধান্তের অপেক্ষায় বসেছিলাম। আমাদেরকে কেউ কিন্তু তদবির করে বানায় নাই। এখানে উনি যাদেরকে দেখেছেন, দল করতে দেখেছেন, যাদের যোগ্যতা রয়েছে, উনি তাদেরকেই কিন্তু বানিয়েছেন প্রত্যেকটা জেলাতেই, জেলা প্রশাসক। সুতরাং ওনার প্রত্যেকটা সিদ্ধান্তই আমাদের কাছে শিরোধার্য মনে হয় এবং গ্রহণযোগ্য মনে হয়। যে মানুষগুলোর কারণে আজকে আপনি প্রশাসকের দায়িত্ব পেয়েছেন বা মামুন মাহমুদ হয়ে উঠেছেন, সে নারায়ণগঞ্জবাসীর জন্য আপনার শেষ বার্তা কি থাকবে? নারায়ণগঞ্জবাসীর জন্য আমার বার্তা থাকবে যে আপনারা বর্তমান সরকারকে যেভাবে নির্বাচনের মাধ্যমে সমর্থন দিয়েছেন, আপনারা ধৈর্য নিয়ে আমাদের পাশে থাকুন, তারেক রহমানের হাতকে শক্তিশালী করুন। ওনার হাত দিয়েই এই বাংলাদেশ আবার নতুন করে বিনির্মাণ হবে। সবাইকে ওনার হাতকে শক্তিশালী করার আহ্বান জানাই। গ্রিন টেলিভিশনের দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু বলার থাকে? গ্রিন টেলিভিশনকে ধন্যবাদ। আমি গ্রিন টেলিভিশনকে ব্যক্তিগতভাবে কৃতজ্ঞতা জানাই, জেলা পরিষদের পক্ষ থেকে এবং আমার ব্যক্তিগত পক্ষ থেকেও ধন্যবাদ জানাই যে তারা অনেক কষ্ট করেছে ঢাকা থেকে এসে নারায়ণগঞ্জে তারা আমার ইন্টারভিউটা নিল। আপনারা সবাই গ্রিন টেলিভিশন দেখুন এবং এই গ্রিন টেলিভিশনের যে সাংবাদিক যারা আমাদের ইন্টারভিউ নিল, সবার মঙ্গল কামনা করি এবং আমার কাছে মনে হয়েছে যে এখানে যোগ্যতা সম্পন্ন সাংবাদিকরা এই টেলিভিশনের সঙ্গে যুক্ত রয়েছেন। জি, আপনাকে অনেক ধন্যবাদ। দর্শক, আজ এই পর্যন্তই। আবার দেখা হবে অন্য কোনো দিন, অন্য কোনো অতিথিকে সঙ্গে নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অবশ্যই চোখ রাখবেন গ্রিন টেলিভিশনে।